হুম, দেখো, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম স্টোকস ল। তো আমি এই লটাকে খুব ছোট্ট করে একবার রিক্যাপ করে দিচ্ছি যে যদি একটা সলিড বডি স্ট্যাটিক ফ্লুইডের মধ্যে দিয়ে মুভ করে, তাহলে পরে যে ফ্লুইড পার্টিকেলগুলো সলিড বডির সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকবে, দে উইল বি ড্র্যাগড উইথ দ্যাট মুভিং অবজেক্ট। এবার অ্যাডজাসেন্ট লেয়ার্সগুলো যেগুলো থাকবে ওই ফ্লুইড পার্টিকেলসগুলোর, তারা এই ফ্লুইড পার্টিকেলসগুলোর মোশনকে অপোজ করার চেষ্টা করবে উইথ দ্য হেল্প অফ ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ। তার জন্য কি হবে, লেয়ার টু লেয়ার একটা রিলেটিভ মোশন ক্রিয়েটেড হবে। সেই লেয়ারগুলো স্টার্ট করা শুরু করবে টু মুভ ইন দ্য সেম ডাইরেকশন। তারপরের অ্যাডজাসেন্ট লেয়ার সেই মোশনকে অপোজ করার চেষ্টা করবে, এবং এইভাবে ওয়ান বাই ওয়ান লেয়ার যত আমরা মুভ করব অ্যাওয়ে ফ্রম দ্যাট সলিড সারফেস, দ্য ভেলোসিটি অফ ফ্লুইড পার্টিকেলস উইল ডিক্রিজ। তার মানে একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট সেট আপ হবে অ্যারাউন্ড দ্যাট মুভিং বডি। এবারে স্টোকস এটা ক্যালকুলেট করলেন, কিন্তু এর আগে সায়েন্টিস্টরা ভেরিয়াস ডেটাকে অ্যানালাইজ করে দেখলেন যে হোয়েন এভার এ সলিড বডি মুভস থ্রু এ স্ট্যাটিক ফ্লুইড, দেয়ার উইল বি রিলেটিভ মোশন বিটুইন দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য ফ্লুইড নিয়ার দ্যাট সলিড সাবস্টেন্স। তার জন্য আমরা কি অবজার্ভ করব, এ রিটার্ডিং ফোর্স উইল অ্যাক্ট অন দ্য বডি। এই রিটার্ডিং ফোর্সটাই হচ্ছে আমাদের ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ, যেটা বডির মোশনের এগেনস্টে অ্যাক্ট করে বডির মোশনকে অপোজ করার চেষ্টা করবে। সেই ফোর্সটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। নাম্বার ওয়ান, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সলিড বডি। নাম্বার টু, স্পিড অর ভেলোসিটি অর দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অফ দ্য বডি। অ্যান্ড নাম্বার থ্রি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড, যার মধ্যে দিয়ে সলিড সাবস্টেন্সটা মুভ করছে। এবারে স্টোকস এস্টাবলিশ করলেন যে হোয়েন এ স্মল স্ফিয়ার ইজ ফলিং ফ্রিলি মানে স্মল স্ফিয়ারের উপরে গ্র্যাভিটির এফেক্ট ছাড়া আর অন্য কোনো এফেক্ট অ্যাক্ট করছে না। তো হোয়েন এভার এ স্মল স্ফিয়ার ফলস ফ্রিলি, এবং অবজেক্টটাকে তুমি রেস্টের থেকে রিলিজ করেছো, যখন এই স্মল স্ফিয়ারটা মুভ করবে থ্রু এ ভিসকাস লিকুইড যার একটা পার্টিকুলার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আছে, তখন আমরা যদি ক্যালকুলেট করতে চাই হোয়াট ইজ দ্য ভিসকাস ফোর্স অর ভিসকাস ড্র্যাগ which is acting on that small sphere to oppose the motion of the sphere, তার ফোর্সের এক্সপ্রেশনটার স্টোকস পেয়েছিলেন এই এক্সপ্রেশনটা, যেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এখানে ইটাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্যাট ফ্লুইড, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্মল স্ফিয়ার, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো একটা ইনস্ট্যান্টে স্ফিয়ারের ভেলোসিটি। এই লটা মনে রাখবে, এটাকে নাম হচ্ছে স্টোকস ল। ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর স্মল স্ফেরিক্যাল বডিজ। অন্য কোনো বডির উপর কিন্তু বা অন্য শেপেড অবজেক্টের কেসে কিন্তু আমরা এই স্টোকস লকে অ্যাপ্লাই করতে পারি না। এটা হচ্ছে অ্যাপ্লিকেবল অনলি ফর স্মল স্ফেরিক্যাল বডিজ। এবারে আমরা এটাকে ডিরাইভ করব কিভাবে, এই ইকুয়েশনটাকে? এটাকে ডিরাইভ করার জন্য আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে ইকুয়েশন এস্টাবলিশ করেছিলাম, যেখানে ভেরিয়াস ফ্যাক্টরের উপরে আমরা কনসিডার করেছিলাম একটা পার্টিকুলার গিভেন ফ্যাক্টর কিভাবে ডিপেন্ড করে একটা অ্যাজিউম করে নেব, এবং তারপর আমরা সেই অ্যাজামশন ওয়াইজ কিছু ভ্যালুকে ক্যালকুলেট করব। তো আমরা এখানে তিনটে ফ্যাক্টর পাচ্ছি এফ, যাদের যাদের উপর ডিপেন্ড করছে। নাম্বার ওয়ান, ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। নাম্বার টু, রেডিয়াস অফ দ্য স্মল স্ফিয়ার। নাম্বার থ্রি, ভেলোসিটি। সাপোজ আমাকে এই ইকুয়েশনটা প্রোভাইড করা হলো না, আমি জানি না ইকুয়েশনটা কীরকম দেখতে। আমাকে বলা হলো যে এফ এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। রেডিয়াস, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, রেডিয়াস মানে হচ্ছে ওই স্মল বডিটার তোমার রেডিয়াস, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড, আর ভেলোসিটি অফ দ্য স্ফেরিক্যাল বডি। আমাকে বলা হলো নাও ইউ এস্টাবলিশ এ রিলেশন
বিটুইন দ্য ফোর্স অ্যান্ড দিস থ্রি প্যারামিটার্স, অর্থাৎ ইটা আর ভি এর সঙ্গে এফকে আমাকে রিলেট করাতে হবে। এই যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা যেভাবে ইউনিট ওয়ানে ডাইমেনশনাল অ্যানালিসিসকে ইউজ করে আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে কিভাবে আমরা দুটো বা একটা পার্টিকুলার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে অন্য ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে কিভাবে রিলেট করাবো, আমরা যদি সেই ইকুয়েশনটার বা সেই লজিকগুলোকে এখানে ইউজ করি তাহলে পরে আমরা কি করব, আমরা এখানে কনসিডার করে নেব যে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এ ইটা টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি। কেন? কারণ আমরা জানি না আর এফ এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল, সিমিলারলি ইটা ডাইরেক্টলি না ইনভার্সলি না স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, আমরা এগুলো কিছু জানি না। তাই জন্য আমরা এরকম কেসে কি করে থাকি, আমরা এরকম কেসে কনসিডার করে নিই ফ্যাক্টরগুলোর একটা সার্টেন পাওয়ারের সাথে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে রিলেট করাবো সে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমি কনসিডার করেছি এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এ, এফ প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার বি, এফ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার সি। এ বি সি এই তিনটে হচ্ছে আমার আননোন ইন্ডিসেস যাদের ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। তাহলে এই কেসে আমরা কিভাবে প্রোগ্রেস করেছিলাম, যখন আমরা ইউনিট ডাইমেনশন করেছিলাম তখন আমরা ফার্স্ট যেটা করেছিলাম, এটা ক্যাপস লক অন রয়েছে, ফার্স্ট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রপোর্শনালিটি সাইনটাকে রিপ্লেস করব উইথ অ্যান ইকুয়াল সাইন। এবার প্রপোর্শনালিটি সাইনকে যদি আমি ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি তাহলে প্রথম যেটা তোমাদের আমি বারবার বলেছি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, কে আসবে। তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি কে ইন্টু আর টু দি পাওয়ার এ ইটা টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ কে, তাহলে তুমি বলবে কে ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এ বি সি এই তিনটে হচ্ছে আমার আননোন ইন্ডিসেস। এবার আমরা ডাইমেনশনাল হোমোজিনিটি পড়েছি, সেখানে আমরা দেখেছি একটা ইকুয়েশান যদি ট্রু হয়, যেটা রিয়েল ইকুয়েশান অর ভ্যালিড ইকুয়েশান, তার লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশনাল ফর্মুলা রাইট হ্যান্ড সাইডের কম্বাইন্ড ডাইমেনশনাল ফর্মুলা এক্স্যাক্টলি সেম হবেই। তাহলে সেই লজিকটাকে আমরা এবার অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, আমরা প্রথমে এইভাবে জিনিসটাকে ফলো আপ করব। একটা সেকেন্ড হোল্ড করো, আমি ইকুয়েশনটা তোমাদের আগে একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, এবার তোমাদের আমি ইকুয়েশনটা একদম ডিরেক্ট স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। দেখো, এফ এর ডাইমেনশনাল ফর্মুলা, আর টু দি পাওয়ার এর ডাইমেনশনাল ফর্মুলা, ইটা টু দি পাওয়ার বি এর ডাইমেনশনাল ফর্মুলা, ভি টু দি পাওয়ার সি এর ডাইমেনশনাল ফর্মুলা। এফ এর ডাইমেনশনাল ফর্মুলা আমরা সবাই জানি MLT -2 উইদিন থার্ড ব্র্যাকেট। এবার হোয়াট ইজ আর? আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্মল স্ফেরিক্যাল অবজেক্ট। তাহলে আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে একটা লেন্থ। তাহলে আর এর পাওয়ারে এ আছে, তাহলে আমি কি লিখলাম? আর এর ডাইমেনশনাল ফর্মুলা এল উইদিন থার্ড ব্র্যাকেট টু দি পাওয়ার এ। নেক্সট হচ্ছে ইটা, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। যদি আমরা আগের ক্লাসে ব্যাক করে যাই তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশনাল ফর্মুলা আমরা ক্যালকুলেট করেছিলাম ML টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -1। তাহলে দেখো আমরা সেটাই এখানে পুট করেছি, ML টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -1। এবার ইটার পাওয়ার কত ছিল? বি ছিল, তাহলে এই টোটালটার পাওয়ার হয়ে গেল হোল টু দি পাওয়ার বি। লাস্ট হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা কি? LT -1। তাহলে দেখো তাই লেখা হয়েছে। এবার ভি এর পাওয়ার ছিল সি, তাহলে LT -1 হোল টু দি পাওয়ার সি। আমাকে বলো এই সেকেন্ড স্টেপটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সবাই বুঝতে পেরেছো?
এই স্টেপটা সবাই বুঝতে পেরেছো, যেটা আমি এতক্ষণ ডিসকাস করলাম? আরে রিপ্লাই ব্যাক তো করো, বুঝেছো কি বোঝোনি? হ্যাঁ স্যার। এবারে কি করব, এবারে আমি পাওয়ারগুলো দিয়ে মাল্টিপ্লাই করব। এল টু দি পাওয়ার এ, এল হোল টু দি পাওয়ার এ মানে কি এল টু দি পাওয়ার এ। এবার দেখো, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস হোল টু দি পাওয়ার বি, তার মানে কি এম টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার মাইনাস বি। এই কার মাইকটা অন আছে, একটু মাইকটা অফ করো। তাহলে যদি আমরা ধরো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখি, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে যখন এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি লিখছো, তার মানে এই পাওয়ার দিয়ে এল এর পাওয়ারকে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বি ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস বি, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস বি। এবার টি এর পাওয়ার দেখো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু বি মানে এগেন মাইনাস বি, তাহলে কি পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস বি। তাহলে এইটা হলো আমাদের এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বিকে যদি আমরা সিম্পলিফাই করি, এম টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার মাইনাস বি টি টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস বি সরি। এইবার হচ্ছে এল টি হোল টু দি পাওয়ার সরি এল টি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার সি। তাহলে এবার যদি আমি এটাকে লিখি, তাহলে এল টু দি পাওয়ার সি হবে। আবার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সঙ্গে সিকে মাল্টিপ্লাই করলে কত হবে, টি টু দি পাওয়ার মাইনাস সি। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা এই পাওয়ার দিয়ে, যেটা হোল টু দি পাওয়ার ছিল, সেটা দিয়ে প্রত্যেকটা টার্মের ইন্ডিভিজুয়াল পাওয়ারকে মাল্টিপ্লাই করলে আমরা এই নেক্সট স্টেপটা পাবো। এই অবধি কি সবার ক্লিয়ার হয়েছে? এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ওকে। তাহলে পরে এবারে আমি কি করব, এবারে আমার কাজ হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কিছু করার নেই। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো এম একবারই অ্যাপিয়ার করেছে, কিন্তু এল একবার অ্যাপিয়ার করেনি, এল দেখো তিনবার অ্যাপিয়ার করেছে। তাহলে আমাকে এবারে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো এম এল টি মাইনাস টু এম টু দি পাওয়ার বি ছেড়ে দাও। এবার ফার্স্টে কত আছে এল টু দি পাওয়ার প্লাস এ, তারপর তাকে মাল্টিপ্লাই করছো এল টু দি পাওয়ার মাইনাস বি, তাকে মাল্টিপ্লাই করছো এল টু দি পাওয়ার প্লাস সি দিয়ে। তাহলে পরে এল এর পাওয়ার কি হবে, মাল্টিপ্লাই মানে পাওয়ারগুলো অ্যাড হয়, তার মানে এর সঙ্গে মাইনাস বি অ্যাড হবে, তার সাথে প্লাস সি অ্যাড হবে। তাহলে এল এর পাওয়ার হয়ে গেল দেখো এ মাইনাস বি প্লাস সি। এটা সবাই বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ কেউ কিছু জিজ্ঞাসা করবে? আচ্ছা, এবার টি কবার অ্যাপিয়ার করেছে, টি দেখো দুবার অ্যাপিয়ার করেছে। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস বিকে যদি টি টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস বি এর সঙ্গে মাইনাস সি পাওয়ারে অ্যাড করতে হবে। তাহলে কি হবে টি টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি। তাহলে টি এর পাওয়ারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এবার কি করব, বোথ সাইডে এম এর পাওয়ারকে ইকুয়েট করব, এল এর পাওয়ারকে ইকুয়েট করব, টি এর পাওয়ারকে ইকুয়েট করব। তার মানে আমরা বেসিক্যালি এম এল টি এর ইন্ডিসেসগুলোকে বোথ সাইড থেকে ইকুয়েট করছি। তাহলে তাই যদি করি, এম এর লেফট হ্যান্ড সাইডে পাওয়ার কত ওয়ান, এম এর রাইট হ্যান্ড সাইডে পাওয়ার কত বি। তাহলে আমি কি লিখতে পারি, ফার্স্ট ইকুয়েশন বি ইজ ইকুয়াল টু ওয়ান, এটা লিখতে পারি কিনা দেখো। লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ স্যার। এম এর পাওয়ার ওয়ান, রাইট হ্যান্ড সাইডে এম এর পাওয়ার বি, তাহলে পরে বি ইজ ইকুয়াল টু ওয়ান। এবারে লেফট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার কত ওয়ান, রাইট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার কত এ মাইনাস বি প্লাস সি। তাহলে নেক্সট ইকুয়েশন আমি কি পাবো, এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়ান। দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো, আমি ইকুয়েশনটা লিখছি স্ক্রিনে, দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো সবাই? এবার আমাকে বলো এল এর লেফট হ্যান্ড সাইডে পাওয়ার কত, এল এর লেফট হ্যান্ড সাইড সরি তোমার কি বলে টি এর লেফট হ্যান্ড সাইডে পাওয়ার কত, টি এর লেফট হ্যান্ড সাইডে পাওয়ার মাইনাস টু, টি এর রাইট হ্যান্ড সাইডে পাওয়ার কত মাইনাস বি মাইনাস সি। তাহলে পরে আমি কি লিখতে পারি, মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু
-2। দেখো এই তিনটে ইকুয়েশন আমরা লিখতে পারবো কিনা বলো। হ্যাঁ স্যার, লিখতে পারবো। আচ্ছা, এবার বলো তো বি এর ভ্যালু +1। আমি যদি বি ইজ ইকুয়াল টু +1 লাস্ট ইকুয়েশনে পুট করি তাহলে সি এর ভ্যালু কত আসবে? এই লাস্ট ইকুয়েশনে বি এর জায়গায় +1 পুট করো, করে ক্যালকুলেট করে বলো সি এর ভ্যালু কত আসছে। -1। সি এর ভ্যালু -1 আসবে শিওর? -3। -3? মাইনাস বিটা তো ওদিকে গেলে প্লাস বি হয়ে যাবে। তাহলে প্লাস বি হলে রাইট হ্যান্ড সাইডে -2 + 1 কত হয় বাবা? -2 + 1 তো -1ই হবে। -1 হবে। আর লেফট হ্যান্ড সাইডে কি পড়ে আছে? -3। তাহলে বোথ সাইড থেকে মাইনাসটা আচ্ছা, ক্যান্সেল হবে না? আচ্ছা। তাহলে তাহলে তোমার আনসার লাস্টে কত বেরোলো? -1 বেরোলো না +1 বেরোলো? 1 বেরোলো স্যার। -3 কোনোভাবেই হবে না। কি করে -3 পাচ্ছ? তুমি যদি বিটাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে তো বিটা রাইট হ্যান্ড সাইডে গেলে +b হবে, আর বি এর ভ্যালু তো +1, তাহলে -2 + 1 কত হবে? -1 হবে। তাহলে -c ইজ ইকুয়াল টু -1 মানে c ইজ ইকুয়াল টু 1। তার মানে বি এর ভ্যালুও 1, সি এর ভ্যালুও 1। এবার বলো তো বি আর সি এর ভ্যালু +1 +1 যদি আমরা সেকেন্ড ইকুয়েশনে বসাই তাহলে এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু +1 প্রথমেই পেয়েছি, সি এর ভ্যালু +1 তোমরা এখন ক্যালকুলেট করলে। এবার এই দুটো ভ্যালু সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে বলো এর ভ্যালু কত আসছে? 1। এর ভ্যালুও 1 আসছে। তাহলে পরে আমি কি বলবো? সলভিং উই গেট কি পেলাম? আমরা পেলাম এ বি সি সবকটাই ইজ ইকুয়াল টু 1। দেখো এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে পরে এইবার আমার কাছে ইকুয়েশনটা কি ছিল? এফ ইজ ইকুয়াল টু কে আর টু দি পাওয়ার এ ইটা টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি। সেই ইকুয়েশনে এর জায়গায় 1, বি এর জায়গায় 1, সি এর জায়গায় যদি 1 পুট করি তাহলে ইকুয়েশনটা কি থাকবে? তাহলে পরে আমার ইকুয়েশনটা দাঁড়াবে এই রকম, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু আর ইটা ভি। এটা পাবে। দেখো এবারে আমাদের এক্সপেরিমেন্টাল এই যে কে, এই কে এর ভ্যালুটা কিভাবে 6π হলো, এটা সায়েন্টিস্টরা যখন ক্যালকুলেট করলেন ফর স্মল স্ফেরিক্যাল অবজেক্ট তখন এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করে দেখা গেল এই ডাইমেনশনাল তোমার ডাইমেনশনলেস যে কনস্ট্যান্টটা যেটা আমরা কে বলেছিলাম তার ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়াল টু 6π হয়। তাহলে পরে আমাকে মনে রাখতে হবে ইন কেস অফ স্মল স্ফিয়ার্স দ্য ভ্যালু অফ কে ইজ ইকুয়াল টু 6π। কেউ কিছু জিজ্ঞাসা করবে? তাহলে যেই মোমেন্টে তুমি কে ইজ ইকুয়াল টু 6π পেয়ে গেলে তাহলে পরে কে এর জায়গাতে 6π যদি পুট করে দাও তাহলে পরে আলটিমেটলি আমাদের এক্সপ্রেশনটা কি আসবে? দেখো 6π ইটা আর ভি, যেটাই হচ্ছে স্টোকস ল। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা ক্যালকুলেট করলে বের করলাম ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এখানে কয়েকটা কথা একটু মনে রাখবে। কি কি কথা আমাদের মনে রাখতে হবে? প্রথম কথা হচ্ছে যে ফ্লুইডটাকে তুমি ইউজ করছো, মানে যে ফ্লুইডের মধ্যে দিয়ে এই স্মল অবজেক্টটা নিচের দিকে যাচ্ছে, স্মল স্ফেরিক্যাল অবজেক্টটা, সেই লিকুইডটার মানে এক্সটেন্ট বা লেন্থ হতে হবে ইনফাইনাইট। এবার ইনফাইনাইট লেন্থের তো কোনো লিকুইড কলাম তুমি পাবে না, তার মানে লিকুইড কলামের লেন্থটা হতে হবে ভেরি লার্জ, এবং
লিকুইডটাকে হতে হবে হোমোজিনিয়াস, তার মানে লিকুইডের সব জায়গাতে ডেনসিটি, টেম্পারেচার, কম্পোজিশন সব কিছু সেম থাকবে। এটা একটা জিনিস আমাদের মনে রাখতে হয়। সেকেন্ড হচ্ছে যে তুমি স্মল স্ফেরিক্যাল বডিটা নিয়ে কাজ করছো, তার সারফেসটাকে স্মুথ হতে হবে, রাফ হলে হবে না। রাফ হলে পরে কিন্তু অন্যরকম কমপ্লিকেটেড ফোর্স অ্যারাইজ করবে। সারফেসটাকে স্মুথ হতে হবে এবং সেটাকে একটা সলিড স্ফেরিক্যাল বডি হতে হবে। আর কি, আর হচ্ছে যখন স্ফিয়ারটা ফ্লুইডের মধ্যে দিয়ে নামবে তখন যেন ফ্লুইডের লেয়ারের সাথে স্ফিয়ারটা স্লিপ না করে যায়। তার মানে স্লিপ করে গেলে ও কিন্তু আর ফ্লুইড লেয়ারকে নিজের সাথে ড্র্যাগ করে নিয়ে নিচের দিকে নামতে পারবে না। তাই জন্য যেন স্লিপ না করে যায়, এটাও আমাদের মনে রাখতে হবে। এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটিটা কি? এই টার্মিনাল ভেলোসিটিটা স্টোকস ল থেকেই আসবে। তোমাকে একটা ইনফাইনাইটলি লং লেন্থের একটা লিকুইড কলাম দেওয়া হয়েছে, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম। তুমি তার মধ্যে একটা স্মল স্ফেরিক্যাল বডিকে ড্রপ করে দিলে। তুমি এবারে কি অবজার্ভ করবে? তোমার কাছে ধরো একটা অ্যাপারেটাস আছে, তুমি যে অ্যাপারেটাসটা দিয়ে ওই স্ফেরিক্যাল বডি ডাউনওয়ার্ড ডাইরেকশানে কিভাবে মুভ করছে সেটা ভ্যালু বা ডেটা ক্যালকুলেট করতে পারে বা কালেক্ট করতে পারে। তুমি দেখবে প্রথমে ওই স্মল স্ফেরিক্যাল বডিটা ওই লিকুইড বা ফ্লুইডের মধ্যে দিয়ে, ভিসকাস লিকুইড বা ফ্লুইডের মধ্যে দিয়ে ফার্স্টে নিচের দিকে অ্যাক্সিলারেটেড হচ্ছে। যত টাইম যাবে তত তুমি দেখবে ওর অ্যাক্সিলারেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। ডিক্রিজ করতে 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 একটা সার্টেন হাইট নামার পর ওর দেখবে আর কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, অ্যাক্সিলারেশন জিরো হয়ে যাবে। এখানে সবার একটা ভুল হয়, তাহলে অ্যাক্সিলারেশন জিরো মানে কি অবজেক্টটা থেমে যাবে? না, তার কারণ ওর অ্যাক্সিলারেশন জিরো হতে হতে ও অনেকটা হাইট লিকুইডের মধ্যে দিয়ে ডাউনওয়ার্ড ডাইরেকশানে নেমেছে। এবারে ওর মধ্যে একটা ইনারশিয়া অফ মোশন ডেভেলপ করে গেছে। অ্যাক্সিলারেশন জিরো ডাউনওয়ার্ড ডাইরেকশান মানে ওই স্ফিয়ারের উপর ডাউনওয়ার্ড ডাইরেকশানে কোনো ফোর্স কাজ করছে না। কিন্তু আমরা কি জানি নিউটনস ফার্স্ট ল থেকে, যে যদি একটা অবজেক্ট মুভ করতে থাকে একটা পার্টিকুলার ডাইরেকশানে পার্টিকুলার ভেলোসিটিতে, তাহলে তার উপরে কোনো ফোর্সের দরকার নেই সেই মোশনটাকে মেনটেন করার জন্য। এখানেও এক্স্যাক্টলি তাই হয়। যেহেতু অনেকটা হাইট বা অনেকটা ডেপথ নামার পর ওই স্ফেরিক্যাল বডিটার ওই ভিসকাস ফ্লুইডের মধ্যে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন জিরো হয়ে যায়, ওই লেন্থটা বা ওই হাইটটা নামার জন্য ওর মধ্যে একটা ইনারশিয়া অফ মোশন ডেভেলপ করে। তাই জন্য স্ফিয়ারটা থামবে না, স্ফিয়ারটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে নিচের দিকে নামতেই থাকবে। কিন্তু তুমি অবজার্ভ করবে কি, যে ওই স্ফিয়ারের বডি, তোমার ওই স্ফেরিক্যাল বডিটার আর কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না। তার মানে ওই স্ফেরিক্যাল বডিটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে ভেলোসিটি আর ইনক্রিজ করবে না, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল একটা সার্টেন ডেপথ নামার পর, এই কনস্ট্যান্ট ভেলোসিটিটার নামই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে আমাকে যদি বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই টার্মিনাল ভেলোসিটি, তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসারটা হবে এইটা, দেখো কি লেখা রয়েছে। ইফ এ স্মল স্ফেরিক্যাল বডি ইজ ড্রপড ইন এ ভিসকাস ফ্লুইড, ইট ইজ ফার্স্ট অ্যাক্সিলারেটেড ডাউনওয়ার্ডস, প্রথমে অ্যাক্সিলারেটেড থাকবে, দেন ইটস অ্যাক্সিলারেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস উইথ টাইম, টাইমের সাথে কমতে থাকবে, টু বিকাম জিরো, আলটিমেটলি জিরো হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইট মানে হচ্ছে দ্য স্ফেরিক্যাল বডি অ্যাটেন্স এ কনস্ট্যান্ট ভেলোসিটি, যার নাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এইটুকু অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমার কাছে কোয়েশ্চেন যদি আমি জিজ্ঞাসা করি যে
কেন একটা সার্টেন ডেপথ নামার পর ওই অবজেক্টটার উপরে তোমার নেট ফোর্স জিরো হয়ে গেল, কারণ নেট ফোর্স জিরো হয়ে গেছে বলেই অ্যাক্সিলারেশনটা জিরো হয়েছে। ফোর্স থাকলে অ্যাক্সিলারেশন থাকতো। তাহলে এর নিশ্চয়ই একটা কোনো লজিক আছে। সেই লজিকটা কি, ভালো করে এই ডায়াগ্রামটা সবাই দেখো। সবাই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? সবাই হ্যাঁ ক্লিয়ার? স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। এই যে স্ফিয়ারটা রয়েছে, স্ফেরিক্যাল বডিটা, এটা লার্জ করে ড্র করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে একটা ভেরি স্মল স্ফেরিক্যাল বডি। এই বডিটার একটা মাস আছে, তাহলে তার একটা ওয়েট আছে। সেই ওয়েটটা কি? গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ। তাহলে সেই ওয়েট সবসময় ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করবে। তাহলে এই যে ডাউনওয়ার্ড অ্যারোটা, এটা হচ্ছে ওয়েট অফ দ্য স্ফিয়ার। এবারে তোমরা আর্কিমিডিস প্রিন্সিপাল পড়েছিলে ক্লাস 9-10-এ। আমি একবার ছোট্ট করে জাস্ট বলেছি, প্রিন্সিপালের কথা নয়। যখনই আমরা কোনো একটা অবজেক্টকে একটা লিকুইডের মধ্যে প্লেস করব, সেখানে অবজেক্টটা লিকুইডের মধ্যে পুরো ডুবে যেতে পারে, কিছুটা ডুবে ভাসতে পারে, পুরোটা উপরে থেকে ভাসতে পারে, এরকম হতে পারে। যতটা পোর্শন অফ ভলিউম অফ দ্য অবজেক্ট উইদিন দ্য লিকুইড থাকবে, ও ততটা অ্যামাউন্টের লিকুইডকে ডিসপ্লেস করবে। কারণ তুমি চিন্তা করে দেখো, তুমি একটা ফাঁকা ঘরের মধ্যে বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে আছো, পুরো ঘরটা ফাঁকা। তাহলে তুমি বাইরে থেকে যখন দেখছো, তখন তোমার কাছে ঘরের ভিতরে যতটা স্পেস আছে, পুরো স্পেসটা তোমার কাছে ফ্রি। কিন্তু যেই মোমেন্টে তুমি রুমের মধ্যে ঢুকে গেলে, তোমার বডির যা ভলিউম, সেটা একটা স্পেসকে অকুপাই করে নিয়েছে। তাহলে তোমার কাছে ফ্রি স্পেস রুমের কি পড়ে থাকবে? রুমের টোটাল স্পেস থেকে তোমার বডি স্পেসটাকে মাইনাস করে দিলে যেটা অ্যাভেলেবেল জায়গা থাকবে, সেটাই তোমার কাছে এই মোমেন্টে হবে অ্যাভেলেবেল স্পেস। এক্স্যাক্টলি এখানে তাই হয়। যখন তুমি একটা অবজেক্টকে লিকুইডের মধ্যে ডুবিয়ে দিচ্ছ বা হাফ সাবমার্জ করছো, তখন অবজেক্টের যে ভলিউমটা লিকুইডের মধ্যে যাচ্ছে, সে তো নিজে জায়গা করে নিতে গেলে কি করবে? ততটা ভলিউমের লিকুইডকে ডিসপ্লেস করবে। এই যে ডিসপ্লেস লিকুইডটা হয়, এই লিকুইডটা ওই কমপ্লিটলি মার্জড বা সাবমার্জড অবজেক্টের উপর আপওয়ার্ড ডাইরেকশানে একটা ফোর্স অ্যাপ্লাই করে, যার নাম হচ্ছে আপথ্রাস্ট অর বাওয়েন্ট ফোর্স, যার বাংলা নাম প্লবতা বল বা প্লবতা, যেটা তোমরা শুনেছো। এই বায়োন্ট ফোর্সটা বা আপথ্রাস্টটা কার সাথে ইকুয়াল হবে? এই সলিড স্ফিয়ারটা লিকুইডের মধ্যে যতটা ভলিউম অফ লিকুইডকে ডিসপ্লেস করবে, সেই ডিসপ্লেসড লিকুইডের যা ওয়েট, সেই ওয়েটের এক্স্যাক্টলি ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স আপওয়ার্ড ডাইরেকশানে ওই সলিড স্ফিয়ারটার উপর অ্যাক্ট করবে, যার নাম হচ্ছে বাওয়েন্ট ফোর্স। এই বাওয়েন্ট ফোর্স যদি অবজেক্টের ওয়েটের থেকে বেশি হয়, তাহলে অবজেক্ট কখনো ডুববে না, সবসময় ভাসবে। যদি বাওয়েন্ট ফোর্স অবজেক্টের ওয়েটের থেকে কম হয়, তাহলে তুমি দেখবে অবজেক্টটা সিঙ্ক করে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এখানে আমরা কি দেখছি? সলিড স্ফিয়ারটাকে তুমি যখন লিকুইডের মধ্যে ড্রপ করলে, ও কিন্তু নিচের দিকে নামছে। তার মানে কি? তার মানে ওর ওয়েট ওই লিকুইডটা ওর উপরে যে আপওয়ার্ড ডাইরেকশানে বাওয়েন্ট ফোর্স বা আপথ্রাস্টটা দিচ্ছে, তার থেকে বেশি, তাই জন্যই ও নিচের দিকে নামছে। তার মানে প্রথমে দেখো, এই যে সেকেন্ড অ্যারোটা, এই অ্যারোটা নেই ফার্স্টে, শুধু এই যেই মোমেন্টে তুমি লিকুইডের মধ্যে ওকে ছাড়লে, সেই মোমেন্টে এই সিচুয়েশানটা আছে। এইবার ও নিচের দিকে নামছে, ও একটা নিজে স্মল স্ফেরিক্যাল বডি। তার মানে কি? ওর উপরে আপওয়ার্ড ডাইরেকশানে ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্স কাজ করবে, যেটা আমরা একটু আগে পড়ে এলাম স্টোকস ল পড়ার সময়। তাহলে স্টোকস ল ওয়াইজ এই লিকুইড লেয়ারগুলো এই অবজেক্টের ডাউনওয়ার্ড মোশনকে অপোজ করার চেষ্টা করবে। তাহলে ডাউনওয়ার্ড মোশনকে আটকাতে গেলে আপওয়ার্ড ডাইরেকশানে ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগকে অ্যাক্ট করতে হবে। তাহলে এই ভিসকাস ড্র্যাগ অ্যাক্ট করবে অবজেক্টের উপর, মানে সলিড স্ফিয়ারটার উপর, ওই স্মল স্ফেরিক্যাল অবজেক্টের উপর। কে অ্যাপ্লাই করবে?
এই অবজেক্টের সারাউন্ডিং লিকুইড লেয়ার্স বা অবজেক্টের সারাউন্ডিং লিকুইড। এইবার আমরা কি দেখতে পাচ্ছি, এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তার মানে কি, ইটা তো চেঞ্জ হবে না, কারণ লিকুইড তো তুমি চেঞ্জ করছো না, তাহলে ইটাটা কনস্ট্যান্ট। এই যে স্ফেরিক্যাল বডি, এর আমি শেপ চেঞ্জ করতে পারছি না, তার মানে রেডিয়াসটা কনস্ট্যান্ট। তার মানে একমাত্র জায়গা হচ্ছে চেঞ্জের, সেটা ভি। প্রথমে বডিটা নিচের দিকে অ্যাক্সিলারেট করছে, মানে কি ওর ভি বাড়ছে, ভি বাড়ছে মানে এফ বাড়ছে। আপ থ্রাস্ট কখনো চেঞ্জ করবে না, কারণ তুমি সলিডের ভলিউমকে চেঞ্জ করতে পারছো না, তাহলে আপ থ্রাস্ট একটা কনস্ট্যান্ট। তার সাথে আপওয়ার্ড ডাইরেকশানে আরেকটা ফোর্স যোগ হচ্ছে, যে ফোর্সটা ক্রমশ বাড়ছে অবজেক্টটা যত নিচের দিকে নামছে। এই রকম বাড়তে 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 এমন একটা সিচুয়েশান হয় যখন এই উপরের দিকে আপথ্রাস্ট বা বাউয়েন্ট ফোর্স আর এই ভিসকাস ড্র্যাগ, এদের কম্বাইন্ড ম্যাগনিটিউড এই ডাউনওয়ার্ড ডাইরেকশানের ওয়েটের সাথে এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যায়। যেই মোমেন্টে এই উপরের দুটো ফোর্সের কম্বাইন্ড ভ্যালু বা ম্যাগনিটিউড ডাউনওয়ার্ড ডাইরেকশানের ওয়েটের সাথে এক্স্যাক্টলি সমান হয়ে যাবে, সেই মোমেন্ট থেকেই এই সলিড স্ফিয়ারের উপরে আর কোনো ডাউনওয়ার্ড ডাইরেকশানে ফোর্স কাজ করবে না, তার মানে আর ওর কোনো ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্সিলারেশন থাকবে না। এই জায়গা থেকে ও নিচের দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামতে থাকবে। এই ভেলোসিটিটারই আমরা নাম বলেছি টার্মিনাল ভেলোসিটি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা একটু ক্যালকুলেশন করি, কারণ আমাদের এই ফোর্সটা ক্যালকুলেট করতে দেয়। আমরা প্রথমে ক্যালকুলেট করব ওয়েট অফ দ্য স্ফিয়ার বা স্ফেরিক্যাল বডি, তুমি যাই বলো। তাহলে ওয়েট অফ দ্য স্ফিয়ার কত হবে? স্ফিয়ারের ভলিউম কত কেউ বলতে পারো? যদি আমার একটা স্ফিয়ারের রেডিয়াস হয় আর, তাহলে সেই স্ফিয়ারের ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব। ভলিউমকে যদি আমি ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পরে কি পাবো? মাস, কারণ মাস ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে মাসকে যদি আমি জি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো? কতটা ফোর্সে আর্থ অবজেক্টকে নিচের দিকে টানছে, তার মানে অবজেক্টের ওয়েট। তাহলে আমার কাছে ওয়েট অফ দ্য স্ফিয়ার হলো কত? 4/3 পাই আর কিউব সিগমা, সরি, রো জি। তাহলে এখানে আমাদের আর ইজ ইকুয়াল টু কি লিখব? আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্মল স্ফিয়ার। রো কি? রো হচ্ছে স্ফিয়ারটা যে মেটেরিয়ালের তৈরি তার ডেনসিটি, ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য স্ফিয়ার। আর স্মল জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা আমি এখন আর লিখছি না, আমরা বারবার করে জানি, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। এইবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? আপথ্রাস্ট অর বাউয়েন্ট ফোর্স। এই আপথ্রাস্ট বা বাউয়েন্ট ফোর্সকে আমরা কি করব? ক্যাপিটাল এফ সাফিক্স বি দিয়ে লিখব, বি ফর বাউয়েন্ট, যার বাংলা নাম হচ্ছে প্লবতা বল। এবার এটা কি করে লিখব, কি করে আমরা মানে জিনিসটাকে এক্সপ্রেস করব? এটা এক্সপ্রেস করব এইভাবে, বাউয়েন্ট ফোর্স উইল বি ইকুয়াল টু, আমরা এটাকে এখন একটু ইয়ে রেখে লিখি, ভলিউম অফ দ্য স্ফিয়ার। আচ্ছা, একটা কাজ করো, প্রথমে এটাকে এইভাবে লিখি, প্রথমে আমরা লিখলাম ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। এবার এই ডিসপ্লেসড লিকুইডের ওয়েট আমি কি করে পাবো? ডিসপ্লেসড লিকুইডের ওয়েট পাবো যদি আমি ডিসপ্লেসড লিকুইডের ভলিউমকে লিকুইডের ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি এবং সেটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলেই ফোর্স হবে। এবার লিকুইডের ভলিউম আমি কি করে পাবো? ডিসপ্লেসড লিকুইডের ভলিউম
আমি কি বলেছি, অবজেক্টের নিজের যা ভলিউম ও সেম ভলিউমের লিকুইডকে ডিসপ্লেস করবে। তাহলে পরে আমার ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড বের করার স্টেপ কি কি হবে? স্টেপ হবে, প্রথমে আমি লিখব ভলিউম অফ দ্য স্ফিয়ার, এই স্ফেরিক্যাল অবজেক্টটার ভলিউম। নেক্সট আমি কি লিখব, এটাকে মাল্টিপ্লাই করব কি দিয়ে, ডেনসিটি অফ দ্য লিকুইড। তারপর তাকে মাল্টিপ্লাই করব কি দিয়ে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে। এই লজিকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ভলিউম অফ দ্য স্ফিয়ারকে যেই ডেনসিটি অফ দ্য লিকুইড দিয়ে মাল্টিপ্লাই করবে, ভলিউম অফ দ্য স্ফিয়ার মানেই ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড। তাহলে যেই মোমেন্টে ভলিউম অফ দ্য স্ফিয়ারকে ডেনসিটি অফ দ্য লিকুইড দিয়ে মাল্টিপ্লাই করবে, তুমি কি পাবে, ডিসপ্লেস লিকুইডের মাস। সেই মাসকে যখন জি দিয়ে মাল্টিপ্লাই করবে তখন কি পাবে, তখন পাবে হচ্ছে ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, যেটা ওই অবজেক্টের উপর উপরের দিকে প্লবতা বল বা বাউন্ড ফোর্স অ্যাপ্লাই করাচ্ছে। এটা কি সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমি এফ বি ইজ ইকুয়াল টু কি লিখব, 4/3 পাই আর কিউব। এটা আমরা অলরেডি জানি, এটা স্ফেরিক্যাল অবজেক্টের ভলিউম। তাকে এবার আমি মাল্টিপ্লাই করব লিকুইডের ডেনসিটি দিয়ে। তাহলে পরে আমাদের মনে রাখতে হবে, এই যে সিগমা, এই সিগমাটা কিন্তু সলিড মেটেরিয়ালের ডেনসিটি নয়, এই সিগমাটা হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড অর ফ্লুইড। তাহলে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সলিড বা ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য স্ফিয়ার, আর সিগমা হচ্ছে লিকুইডের ডেনসিটি, যে লিকুইডের মধ্যে দিয়ে ও তোমার নিচের দিকে নামছে। এবার আমি কি বলেছি, কখন টার্মিনাল ভেলোসিটি হবে, হোয়েন দ্য স্ফিয়ার অ্যাটেন্স টার্মিনাল ভেলোসিটি কি হবে বলেছি, উপরের দিকে এই যে বাউন্ড ফোর্স এবং ভিসকাস ড্র্যাগ, এদেরকে তুমি যদি অ্যাড করো, যোগ করো, তাহলে উপরের দিকে যত ম্যাগনিটিউডের ফোর্স পাবে, সেই ম্যাগনিটিউড অফ ফোর্সটা হবে স্ফিয়ারের ওয়েটের সাথে এক্স্যাক্টলি সমান। তার মানে আমার কাছে লজিকটা হবে, ওয়েট অফ দ্য স্ফিয়ার ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট, আচ্ছা আপথ্রাস্ট না লিখে লেখো বাউন্ড ফোর্স, বাউন্ড ফোর্স প্লাস ভিসকাস ড্র্যাগ। যে ভিসকাস ড্র্যাগটা আমরা একটু আগে স্টোকস ল পড়ার সময় পড়েছি। এই অবধি সবার কাছে কি ক্লিয়ার হলো এই লজিকটা? হ্যাঁ স্যার। যেই মোমেন্টে এটা হবে, সেই মোমেন্টে কি হচ্ছে, উপরের দুটো ফোর্স নিচের ফোর্সকে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে কি, অবজেক্টের উপর নেট ফোর্স 0, অবজেক্টের অ্যাক্সিলারেশন 0, তার মানে অবজেক্টটা টার্মিনাল ভেলোসিটি পেয়ে গেছে। এইবার আমাকে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশনটা বের করতে হবে। তাহলে আমি ডাব্লুর জায়গাতে বসাবো, ওয়েট অফ দ্য স্ফিয়ারের জায়গায় বসাবো ডাব্লু, বাউন্ড ফোর্সের জায়গায় বসাবো এফ বি, ভিসকাস ড্র্যাগের জায়গায় বসাবো এই এফ এর এক্সপ্রেশনটা। তাহলে পরে আমার কাছে এক্সপ্রেশনটা কি আসবে, আমার কাছে দেখো এক্সপ্রেশনটা আসবে এই রকম। দেখো, ডাব্লু ওয়েট ইজ ইকুয়াল টু বাউন্ড ফোর্স প্লাস ভিসকাস ড্র্যাগ। এবার ওয়েটের জায়গাতে কত লিখবো, 4/3 পাই আর কিউব রোজি, 4/3 পাই আর কিউব রোজি। বাউন্ড ফোর্সের জায়গায় কি লিখবো, 4/3 পাই আর কিউব সিগমা জি, 4/3 পাই আর কিউব সিগমা জি। আর ভিসকাস ড্র্যাগের জায়গায় যে স্টোকস ল, এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, যেটা আমরা আগের দিন স্টার্ট করেছিলাম, সেইটা দেখো এখানে লিখে দিলাম। এবার কি করব, 6 পাই ইটা আর ভিটাকে রেখে দেবো, আর এই 4/3 পাই আর কিউব সিগমা জিটাকে পাঠিয়ে দেবো বাঁদিকে, তাহলে ওটা গেলে মাইনাস হয়ে যাবে। এবার দেখো এই দুটো টার্মের মধ্যে 4/3 কমন, পাই কমন, আর কিউব কমন, জি কমন, তাহলে এই কমন ফ্যাক্টরগুলো যদি বাইরে বের করে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে দেখো রো মাইনাস সিগমা। এটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? হ্যাঁ স্যার। তাহলে এবার এখান থেকে আমার কাজ কি পড়ে থাকলো, এখান থেকে আমার কাজ পড়ে রইল হচ্ছে ভেলোসিটি ভি ক্যালকুলেট করা। তাহলে এখান থেকে যদি আমরা ভেলোসিটি ভি ক্যালকুলেট করি, ক্যালকুলেশন করে
তাহলে আমরা ফাইনাল যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটা হচ্ছে এই এক্সপ্রেশনটা। এটা তোমরা একটু মনে রাখবে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করো, এটা হবে 3, এটা হবে 2, তারপর 3-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 9 আসবে, একটা আর ক্যান্সেল হবে, করে সিম্পলিফাই করে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা পাবে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এখানে যে ভিটা পাওয়া যাচ্ছে, ভেলোসিটি পাওয়া যাচ্ছে, এটা কার ভেলোসিটি? এটা হচ্ছে সেই স্মল স্ফেরিক্যাল বডিটার ভেলোসিটি যেটা ফ্রিলি ফল করছিল থ্রু এ ভিসকাস লিকুইড। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো 2/9 এটা একটা কনস্ট্যান্ট, এটা যে লিকুইডটা নিয়ে কাজ করছো তার জন্য কনস্ট্যান্ট। তাহলে লিকুইড যদি আমি চেঞ্জ না করি তাহলে সিগমা এটাও চেঞ্জ হবে না, কারণ সিগমাটা তো লিকুইডের ডেন্সিটি। তাহলে আমি যদি লিকুইড চেঞ্জ না করি তাহলে লিকুইডের ডেন্সিটিও চেঞ্জ হবে না। রো হচ্ছে সলিড স্ফিয়ারটা যে মেটেরিয়ালের তৈরি তার ডেন্সিটি। এবার তুমি যদি প্রত্যেকবার একই স্টিলের বল নিয়ে কাজ করো তাহলে পরে তোমার কাছে স্টিলের ডেন্সিটি প্রত্যেকবার সেম থাকবে, তাহলে রোটাও সেম হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো ভি আর স্কোয়ারের উপর ডিপেন্ড করবে। তার মানে আর যত বেশি হবে তত বেশি টার্মিনাল ভেলোসিটি হবে, আর যত কম হবে তত কম টার্মিনাল ভেলোসিটি হবে। এটার রিয়েল লাইফ এক্সাম্পল আমরা কোথায় পাই? যখন দেখবে বৃষ্টি শুরু হয়, যখন বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট থাকে, যখন ড্রিজল হয়, তখন দেখবে আমাদের গায়ে তার আমরা অলমোস্ট এই তোমার ড্রিজলটাকে ফিল করতে পারি না। কিন্তু যখন দেখবে এক একটা টাইমে যখন বৃষ্টি পড়ে খুব বড় বড় ফোঁটা লার্জ ড্রপের মধ্যে, তখন দেখবে আমাদের মাথার উপর যখন ফোঁটাগুলো এসে হিট করে, ওয়াটার ড্রপগুলো হিট করে, তখন কিন্তু আমরা একটা ফোর্সকে ফিল করি। এইটা হচ্ছে এই টার্মিনাল ভেলোসিটির জন্য। যখন ওয়াটার পার্টিকেলসগুলো হচ্ছে ভেরি স্মল তখন আরটা খুব ছোট, তাই যখন ভিটাও থাকে খুব ছোট। যখন ওয়াটার ড্রপ বা বৃষ্টির ওই ফোঁটাগুলো রেন ড্রপসগুলো বড় হয়ে যায় তখন রেন ড্রপের আর বেড়ে যায়, তার মানে অটোমেটিক্যালি ভিটাও বেড়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? এতদিন ধরে তোমরা এটা খেয়াল করেছো কিন্তু কখনো জানোনি যেটা কেন হয়। এটা এই টার্মিনাল ভেলোসিটির জন্য হয়। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, এইটা হয়ে গেল আমাদের স্টোকস ল টার্মিনাল ভেলোসিটির ক্যালকুলেশন। এইবারে আমরা চলে আসব ফ্লুইড ডিনামিক্সের কাছে। যখন একটা ফ্লুইড মোশানে থাকবে তখন আমরা ওই ফ্লুইডের মোশনটাকে নিয়ে, ফ্লুইডের বিহেভিয়ারকে নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে সেই স্টাডিটার নাম হচ্ছে ফ্লুইড ডিনামিক্স। জেনারেলি একটা লিকুইড বা গ্যাসের ফ্লো কিন্তু প্রচুর কমপ্লিকেটেড হতে থাকে। যেরকম ধরো একটা তোমার হিলি রিজিয়ানে যখন তোমার দেখবে ছোট ছোট রিভারগুলো ফ্লো করে, এদের ফ্লো কিন্তু ভেরি কমপ্লিকেটেড। একটা ধূপকাঠি তুমি ঘরে জ্বালাও, জ্বালানোর পরে ধূপকাঠিটা একটা জায়গার মধ্যে রেখে তুমি যদি ওর ওই যে স্মোকটা উঠছে সেই স্মোকটাকে যদি অবজার্ভ করো, তুমি দেখবে স্মোকটা কিন্তু একইভাবে উপরের দিকে ওঠে না, মাঝে মাঝে ও কিন্তু দেখবে চেঞ্জ করছে ওর মোশনকে। এইগুলো কারণ আছে, এগুলো কমপ্লিকেটেড। আমরা এত ডিটেল, এত কমপ্লিকেশনের দিকে আমরা যাবই না। আমরা এই ফ্লুইড মোশনকে খুব সিম্পলভাবে বোঝার জন্য আমরা কয়েকটা অ্যাজাম্পশান রাখব। ফার্স্ট অ্যাজাম্পশান কি? সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফ্লুইড হচ্ছে ইনকম্প্রেসিবল। এটা প্রথম জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফ্লুইডটা নিয়ে কাজ করব সেই ফ্লুইডটা হবে ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল কথাটার মানে কি? তার মানে ফ্লুইড মানে তাতে সেটা লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে, যাকে তুমি কম্প্রেস করতে পারছো না। তার মানে প্রেশার যদি চেঞ্জ হয়ও লিকুইড বা গ্যাসের ডেনসিটি চেঞ্জ করবে না।
প্রেশার চেঞ্জ হতে পারে, কিন্তু লিকুইড বা গ্যাসটা এমন যার ডেনসিটি চেঞ্জ করবে না। ডেনসিটি চেঞ্জ না করা মানেই হচ্ছে তুমি সেই লিকুইডটাকে বা ফ্লুইডটাকে কম্প্রেস করতে পারবে না। তাই জন্য আমি এখানে আরেকটা কথা লিখে দিলাম, যেটা তোমাদের বললাম, দিস মিনস দ্যাট দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড রিমেন্স কনস্ট্যান্ট ইরেসপেক্টিভ অফ ভ্যারিয়েশন, তোমার প্রেশার ভ্যারিয়েশন ডিউরিং দ্য ফ্লো। লিকুইডটা ফ্লো করছে, প্রেশার ভ্যারি করছে, কিন্তু লিকুইডের ডেনসিটি কনস্ট্যান্ট থাকবে। এটা হলো ফার্স্ট অ্যাজাম্পশন। এটা করলে আমাদের মানে তোমার ইকুয়েশন প্রচণ্ড সিম্পলিফাইড হয়ে যায়, অ্যানালিসিস খুব সিম্পলিফাই হয়ে যায়, কিন্তু যেই মোমেন্টে কম্প্রেসিবল হয়ে যাবে সেই মোমেন্টে প্রচুর কমপ্লিকেশানস তৈরি হয়। বাদ দাও। নেক্সট হচ্ছে আমরা আগের ক্লাসে ভিসকোসিটি পড়েছি। ভিসকোসিটি মানে হচ্ছে ফ্রিকশন বিটুইন এনি টু অ্যাডজাসেন্ট লেয়ার্স অফ এ ফ্লুইড। আমরা যখন ফ্লুইড ডিনামিক্সকে খুব ইজিলি বোঝার চেষ্টা করব, সেখানে আমাকে মনে রাখতে হবে ফ্লুইডটাকে হতে হবে নন ভিসকাস। এটা অ্যাজাম্পশান, এরকম কিন্তু জেনারেলি হয় না, এটা অ্যাজাম্পশান হিসাবে আমরা করব। তাহলে সেকেন্ড অ্যাজাম্পশান হচ্ছে দ্য ফ্লুইড উইল বি নন ভিসকাস, তার মানে ফ্লুইডের লেয়ারগুলোর মধ্যে কোনো রকম ইন্টারনাল ফ্রিকশান নেই। তুমি যদি আমাকে বলো স্যার এটা কেন আপনি নিলেন, তার কারণ হচ্ছে ফ্রিকশান আছে মানেই কি এনার্জি লস হবে। এনার্জি লস হলে পরে সেই লস্ট এনার্জিটা ইন দ্য ফর্ম অফ হিট ডেভেলপ করবে। কিন্তু যেই মোমেন্টে তুমি প্রথমেই কনসিডার করে নিচ্ছ নন ভিসকাস লিকুইড, তার মানে ফ্রিকশান নেই। ফ্রিকশান নেই মানে এনার্জি নেই, এনার্জি লস নেই। এনার্জি লস যদি না হয় তাহলে আমরা তোমার ওয়ার্ক এনার্জি থিওরেম সেটা অ্যাপ্লাই করতে পারি। এই জন্য আমরা সেকেন্ড কন্ডিশন বা সেকেন্ড অ্যাজাম্পশানটা নেব ফ্লুইড ইজ নন ভিসকাস। আর থার্ড অ্যাজাম্পশান যেটা নেব সেটা কনসিডার করব যে ফ্লুইডটা স্টেডিলি ফ্লো করছে। এবার এই স্টেডি ফ্লো মানে কি? স্টেডি ফ্লো মানে হচ্ছে যখন লিকুইডটা, ধরো একটা তুমি দেখছো একটা পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করছে, যদি ফ্লোটা স্টেডি হয় তার মানে ওই পাইপের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে লিকুইড পার্টিকেলগুলোর ভেলোসিটি, ডেনসিটি এবং প্রেশার সেম থাকবে। তার মানে যে কোনো পয়েন্ট তুমি নাও না কেন, সেই পয়েন্টে ভেলোসিটি, ডেনসিটি আর প্রেশার যদি টাইমের সাথে চেঞ্জ না করে তখনই আমরা সেই ফ্লোটাকে বলি হচ্ছে স্টেডি ফ্লো। কেউ কিছু বলবে? তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড অ্যাজাম্পশান, দ্য ফ্লুইড মোশন ইজ স্টেডি। স্টেডি মানে যখন লিকুইডটা ফ্লো করছে বা ফ্লুইডটা ফ্লো করছে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি, ডেনসিটি এবং প্রেশার এই তিনটে কোয়ান্টিটি টাইমের সাথে চেঞ্জ করবে না। এই তিনটে অ্যাজাম্পশান নিয়ে আমরা এবার দেখব কত ধরনের ফ্লো হয়, টাইপস অফ ফ্লো। এর আন্ডারে এটাকে তুমি যদি ক্যাটেগোরাইজ করো তাহলে এর দুটো ক্যাটেগোরাইজেশন হয়, দুটো পার্ট হয়। একটার নাম হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো অর স্টেডি ফ্লো। ব্যাপারটা কীরকম তোমাদের একটা ছবি দেখাই। যদি স্ট্রিমলাইন ফ্লো হয় তাহলে এই জিনিসটা হবে, আমি ডেফিনেশনটা পরে বলছি। ফার্স্টে তোমাদের একটা ডায়াগ্রাম দেখাই। দাঁড়াও, ডায়াগ্রামটা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা দেখাচ্ছে একটা পাইপের কোনো একটা পোর্শন বা কোনো একটা সেকশন যার মধ্যে দিয়ে লিকুইডটা ফ্লো করছে। এবারে তুমি কি করেছো, এই লিকুইডের মধ্যে একটা লাইন ড্র করেছো, ইমাজিনারি লাইন। এই লাইনের উপর তিনটে পয়েন্ট নিয়েছো এ বি সি। এবারে লিকুইডটা বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে। তাহলে এ পয়েন্টে যদি আমাকে ভেলোসিটি ক্যালকুলেট করতে হয় তাহলে এই কার্ভ লাইনের উপর এ পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে হবে। বি পয়েন্টে ক্যালকুলেট করতে গেলে বি পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে হবে।
সি পয়েন্টে ক্যালকুলেট করতে গেলে সি পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে হবে। এই ট্যানজেন্টগুলো কি ডিনোট করছে? এ পয়েন্টে ভেলোসিটি, বি পয়েন্টের ভেলোসিটি, সি পয়েন্টের ভেলোসিটি। যদি এই লিকুইডটা স্ট্রিমলাইন ফ্লোতে যায় তাহলে পরে যে যে পার্টিকেলগুলো এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে তাদের প্রত্যেকের এ পয়েন্ট পাস করার সময় এই ভেলোসিটিটা থাকবে, বি পয়েন্ট পাস করার সময় এই ভেলোসিটিটা থাকবে, সি পয়েন্ট পাস করার সময় এই ভেলোসিটিটা থাকবে। এটা আমরা একটা লাইন দিয়েছি। এরকম তুমি ইনফাইনাইট লাইন্স এই টিউবের মধ্যে বা পাইপের মধ্যে ড্র করতে পারো। প্রত্যেকটা লাইনের উপর ইনফাইনাইট পয়েন্টস পাবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে ট্যানজেন্ট পাবে যেটা ওই পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশান শো করবে, এবং যত লিকুইড পার্টিকেলস ওই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে পাস করবে সেই লিকুইড পার্টিকেলগুলোর ওই পয়েন্টে ওই ভেলোসিটিটাই থাকবে, আর অন্য কোনো ভেলোসিটি থাকবে না। এই রকম যদি ফ্লো হয় তাহলে আমরা সেই ফ্লোটাকে বলি স্ট্রিমলাইন ফ্লো অর স্টেডি ফ্লো। আর এই যে তুমি পাথটা এঁকেছি আমি, এবিসি পাথ, একে বলা হয় স্ট্রিম লাইন। তার মানে একটা স্ট্রিম লাইনের উপর যতগুলো পয়েন্ট পাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে তুমি যদি ওই স্ট্রিম লাইনের উপর একটা করে ট্যানজেন্ট আঁকো, সেই ট্যানজেন্টটা ওই পয়েন্টে লিকুইড পার্টিকেলের ভেলোসিটিকে তোমার ইন্ডিকেট করবে। এটা ক্লিয়ার হলো কিনা বলো? এই অবধি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে স্ট্রিমলাইন ফ্লো বা স্টেডি ফ্লো আমি কাকে বলবো? বলবো এটা হচ্ছে সেই ধরনের ফ্লো যেখানে একটা লিকুইডের প্রত্যেকটা এলিমেন্ট মানে প্রত্যেকটা পার্টিকেল কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে ট্র্যাভেল করার সময় একই লাইন বরাবর যাবে, একই ভেলোসিটি থাকবে ওর আগে পাস করা সমস্ত পার্টিকেলের মতন। তার মানে যদি আমি মনে করি এই পাইপটার মধ্যে দিয়ে, এই এবিসির মধ্যে দিয়ে 1,00,000 পার্টিকেল মুভ করছে, তাহলে ফার্স্ট পার্টিকেলটা যাওয়ার সময়তে এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে যা ভেলোসিটিটা থাকবে, ধরো তোমার 100তম পার্টিকেলটা যাওয়ার সময় সেম পাবে, 10,000 পার্টিকেল যাওয়ার সময় সেম পাবে, 1,00,000 পার্টিকেলটা যা 1,00,000 যে পার্টিকেলটা সেই পার্টিকেলটা যাওয়ার সময়তেও সেম স্পিডই পাবা, সেম ভেলোসিটি পাবে। যদি এইটা হয় তাহলেই আমরা সেই ফ্লোটাকে বলি স্ট্রিমলাইন ফ্লো। তাহলে এইটা যেটা তোমাদের আমি বললাম তার যদি আমাকে ডেফিনেশন চাওয়া হয় তাহলে এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন। Streamline flow or steady flow of a liquid is that flow in which each element of the liquid passing through a point travel along the same path with the same velocity as the preceding elements pass through that point. তার মানে অ্যাজ ইফ তোমরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছ টপ ফ্লোর থেকে, প্রথম যে বেরিয়েছে সে যে লাইন বরাবর যে পাথ দিয়ে যাচ্ছে তোমরা প্রত্যেকে যদি তাকে ফলো করো তাহলে তোমাদের মোশনটাকে আমি বলবো স্ট্রিম লাইন। দেখো বুঝতে পারলে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে এবিসি, এই এবিসি পাথটার নাম হচ্ছে কি? এই এবিসি পাথটার নাম হচ্ছে স্ট্রিম লাইন। এটাকে একসাথেই লেখো। আর স্ট্রিম লাইনের কেসে আমি কি মনে রাখবো? স্ট্রিম লাইনের উপর যতগুলো পয়েন্ট থাকবে সবকটা পয়েন্ট থেকে তুমি যদি ট্যানজেন্ট আঁকতে থাকো যে ডাইরেকশানে লিকুইডটা ফ্লো করছে, তাহলে প্রত্যেকটা ট্যানজেন্ট ওই পয়েন্টে লিকুইড পার্টিকেলের ভেলোসিটিকে দেখাবে। এবার এই স্ট্রিম লাইনটা আমি এখানে এরকম কার্ভ করে গেছি। তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার লাইন কি সবসময় কার্ভ হবে? না, কার্ভও হতে পারে, স্ট্রেটও হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু কন্ডিশনটা হবে স্ট্রেট হোক বা কার্ভ হোক আমার জানার দরকার নেই। কন্ডিশন হচ্ছে ওই স্ট্রিম লাইনের উপর যতগুলো পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমি ভেলোসিটি অফ ফ্লোয়ের ডাইরেকশানে ট্যানজেন্ট আঁকতে থাকি, প্রত্যেকটা ট্যানজেন্ট ওই পয়েন্টে ডিফাইন করবে বা ডিনোট করবে দ্য
ভেলোসিটি অফ দ্য লিকুইড পার্টিকেল, তার মানে ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ দ্য লিকুইড। তাহলে পরে আমি যদি জিনিসটাকে লিখি, জিনিসটা হচ্ছে এই রকম, দেখো, এ স্ট্রিম লাইন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য পাথ স্ট্রেট অর কার্ভ, যা খুশি হতে পারে, দ্য ট্যানজেন্ট টু হুইচ অ্যাট এনি পয়েন্ট গিভস দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ লিকুইড, তার মানে ডাইরেকশন অফ ভেলোসিটি অফ লিকুইড পার্টিকেল অ্যাট দ্যাট পয়েন্ট। দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার একটা কোয়েশ্চেন তোমাদের খুব দেয়, দুটো স্ট্রিম লাইন কখনো একজন আরেকজনকে কাট করতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে, তুমি যদি খাতার পেজের উপর দুটো লাইন আঁকো, তাহলে দেখো লাইন দুটো যদি কাট করে, তাহলে তুমি একটা কমন পয়েন্ট পাবে ওই দুটো লাইনের, যে পয়েন্টে লাইন দুটো কাট করেছে। তুমি ওই পয়েন্টটা, কমন পয়েন্টটা থেকে তুমি দুটো লাইনের উপরই দেখো ট্যানজেন্ট আঁকতে পারবে। এবার লাইন দুটো তো স্ট্রিম লাইন, তাহলে স্ট্রিম লাইনের উপর ট্যানজেন্ট কি বোঝাচ্ছে? ওই পয়েন্টে লিকুইড পার্টিকেলের ভেলোসিটি। কিন্তু তুমি এখানে কি দেখতে পাচ্ছ, যে পয়েন্টে ওই দুটো স্ট্রিম লাইন বা দুটো লাইন কাট করেছে, সেই পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট মানে দুটো ভেলোসিটি পসিবল। তার মানে লিকুইড পার্টিকেল যখন ওই পয়েন্টে যাবে, ওর দুটো ডিফারেন্ট ডাইরেকশানে দুটো ভেলোসিটি থাকবে। এটা কখনো সম্ভব নয়। একটা কোনো অবজেক্ট যেটা মুভ করছে, তার কোনো একটা ইনস্ট্যান্ট বা মোমেন্টে একটাই পার্টিকুলার ডাইরেকশানে ভেলোসিটি থাকতে পারে, তার কখনো অ্যাট এ টাইম দু তিনটে ডাইরেকশানে ভেলোসিটি থাকতে পারে না। এই কারণের জন্য স্ট্রিম লাইন কখনো, দুটো স্ট্রিম লাইন কখনো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে না। যদি করত, তাহলে পরে ওই পয়েন্টে দুটো ভেলোসিটি থাকতো। তার মানে পার্টিকেলের একটা ভেলোসিটি, যেটা ইউনিক ভেলোসিটি, সেটা থাকতো না, যেটা কোনোদিন পসিবল নয়। এটা সবাই বুঝতে পারলে? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব দেয়, আমি এটাকে তোমাদের এখানে নোট বলে লিখে রাখছি। যে দুটো স্ট্রিম লাইন কেন আরেকটাকে ক্রস করতে পারে না, এইটা হচ্ছে আনসার। ইফ দে ওয়ার টু ডু সো, মানে যদি দুটো ক্রস করত, তাহলে পার্টিকেলস রিচিং দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন উড নট হ্যাভ এ ইউনিক ভেলোসিটি অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে ওই পয়েন্টে পার্টিকেলের একটা ভেলোসিটি থাকতো না, দুটো ভেলোসিটি থাকতো, দুটো আলাদা আলাদা ডাইরেকশানে, যেটা কোনোদিনও পসিবল নয়। এখানে আরেকটা কথা বলে দিই, ধরো তোমাকে দুটো ছবি দেওয়া হয়েছে স্ট্রিমলাইন ফ্লোর। একটা ছবির মধ্যে তুমি দেখতে পাচ্ছ স্ট্রিম লাইনগুলো খুব গায়ে গায়ে আঁকা রয়েছে, মানে লাইনগুলো খুব গায়ে গায়ে আছে, আর আরেকটা জায়গাতে লাইনগুলোর মাঝখানে বেশ বড় বড় গ্যাপ আছে। তাহলে পরে তুমি কি বলবে, এখান থেকে বুঝবে কি করে যে কোন জায়গাটাতে লিকুইড পার্টিকেলের ভেলোসিটি বেশি আর কোন জায়গায় কম? মনে রাখবে, যদি তোমাকে এরকম কোনো ছবি দেওয়া হয় যেখানে লিকুইড পার্টিকেল, সরি তোমার কি বলে, ওই স্ট্রিম লাইনের অ্যারোগুলো বা স্ট্রিম লাইন পাথগুলো খুব গায়ে গায়ে আছে, সেই জায়গাটা ওই লিকুইডের ওই রিজিয়ানটাকে ডিনোট করে যেখানে লিকুইড পার্টিকেলগুলো হায়ার ভেলোসিটিতে যাচ্ছে। আর যখন দুটো স্ট্রিম লাইনের মাঝখানে অনেকটা গ্যাপ থাকবে, দুটো লাইনের মাঝখানে অনেকটা গ্যাপ থাকবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে এমন রিজিয়ান লিকুইডের মধ্যে যেখানে লিকুইড পার্টিকেলসগুলো তোমার রিলেটিভলি স্লোলি মুভ করছে। এটা মাথায় রাখবে। এইবার আরেকটা টার্মিনোলজি আমরা পাই, এটা জেনে রাখো, অনেক সময় জিজ্ঞাসা করে হোয়াট ইজ ল্যামিনার ফ্লো। এটা স্ট্রিমলাইন মোশনের মতনই, শুধু একটু স্লাইট ডিফারেন্স। এটা হচ্ছে স্ট্রিমলাইন বা স্টেডি ফ্লোর একটা স্পেশাল কেস। তুমি স্ট্রিমলাইন মোশনটা একটা পাইপের মধ্যে দিয়ে পেতে পারো, একটা ফ্ল্যাট হরাইজেন্টাল সারফেসের উপর দিয়েও পেতে পারো। কিন্তু যখন তোমাকে ল্যামিনার ফ্লো বলবে, তখন তোমায় মনে রাখতে হবে পাইপের মধ্যে দিয়ে স্ট্রিমলাইন নেওয়া যাবে না। তার মানে ল্যামিনার ফ্লো মানে তোমাকে মনে রাখতে হবে এটা স্ট্রিমলাইন বা স্টেডি ফ্লোর সেই স্পেশাল কেস যেখানে
লিকুইডটা একটা হরাইজেন্টাল সারফেসের উপর দিয়ে ফ্লো করছে স্টেডিলি। এটা করলে কি হয়, এইভাবে যদি লিকুইড স্টেডিলি ফ্লো করে তাহলে তুমি কনসিডার করতে পারো লিকুইডগুলো লেয়ারের ফর্মে, প্যারালাল লেয়ারের ফর্মে মুভ করছে ওই সলিড সারফেসের উপর দিয়ে, এবং একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মিশে যাচ্ছে না, মিক্স হচ্ছে না। এই ফ্লোটাকে আমরা বলি হচ্ছে ল্যামিনার ফ্লো। তার কারণ লেয়ারের আরেকটা নাম হচ্ছে ল্যামিনা। তাহলে লিকুইড যদি স্টেডিলি লেয়ারে, প্যারালাল লেয়ারের ফর্মে ফ্লো করে, সেই ফ্লোটাকে আমরা বলবো ল্যামিনার ফ্লো। এবং সেটা একমাত্র পসিবল যদি ওই লিকুইডটা স্টেডিলি একটা হরাইজেন্টাল সারফেসের উপর দিয়ে ফ্লো করে। পাইপ বা টিউবের মধ্যে দিয়ে কিন্তু তুমি কোনো ফ্ল্যাট হরাইজেন্টাল সারফেস পাবে না, তাহলে ওখানে কিন্তু কোনো ল্যামিনার ফ্লো পাবে না। তার মানে ল্যামিনার ফ্লোটা হচ্ছে আমাদের স্ট্রিমলাইন বা স্টেডি ফ্লোর আর একটা স্পেশাল কেস, যেটা আমি তোমাদের বললাম সেটা এইখানে লেখা রয়েছে। আর এবার যদি এই স্ট্রিমলাইনের বাইরে বেরোই তাহলে পরে আমাদের যে ফ্লোটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো মানে প্রত্যেকটা লিকুইডের, আমরা নেক্সট ক্লাসে দেখব, একটা ভেলোসিটি আছে যার নাম ক্রিটিক্যাল ভেলোসিটি। যদি দেখা যায় লিকুইড ওই ক্রিটিক্যাল ভ্যালুটার বেশি ভ্যালুতে বা বেশি ভেলোসিটিতে মুভ করছে, তখন আর এরকম অর্ডারলি মোশন পাবে না, তখন লিকুইড পার্টিকেলসগুলোর মোশনটা হয়ে যাবে ডিসঅর্ডার্ড। সেখানে আর লিকুইড পার্টিকেলসগুলো একটার সাথে আরেকটা প্যারালাল লাইন মেনটেন করে, একই ভেলোসিটি মেনটেন করে ফ্লো করে না। সেখানে লেয়ারগুলো, পার্টিকেলসগুলো নিজেদের মধ্যে মিক্স হতে থাকে। এই মিক্সিংয়ের জন্য তুমি কি দেখতে পাবে, লিকুইড পার্টিকেলসগুলোর ভেলোসিটি, মোশনের ডাইরেকশান কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, এবং এই চেঞ্জটা প্রচণ্ড র্যাপিড হয় এবং হ্যাফাজার্ডলি হয়। কোনো ঠিক ঠিকানা নেই কখন কোন দিকে ভেলোসিটি চেঞ্জ হবে, কত চেঞ্জ হবে, কোন ডাইরেকশানে চেঞ্জ হবে, এটা কোনোভাবে প্রেডিক্ট করা যায় না। এই যে কন্ডিশনটা যেখানে লিকুইডের পার্টিকেলসগুলো এরকম একটা ইরেগুলার ফ্লো দেখাচ্ছে এবং কন্টিনিউয়াসলি নিজেরা নিজেদের সাথে মিক্স হচ্ছে, তার জন্য এদের স্পিড, ডাইরেকশান র্যাপিডলি এবং হ্যাফাজার্ডলি টাইমের সাথে চেঞ্জ করছে, সেই টাইপ অফ ফ্লোকে আমরা বলি হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তাহলে পরে আমাদের টার্বুলেন্ট ফ্লোয়ের যদি ডেফিনেশন বলে তাহলে ডেফিনেশন হচ্ছে এই ডেফিনেশনটা। দেখো কি বলছে, দ্য ফ্লো অফ এ লিকুইড ইজ সেড টু বি টার্বুলেন্ট if the liquid particles mix with each other continuously during the flow, continuously mix হবে, and if the speed and direction of the liquid particles change rapidly, direction of the না লিখে direction of motion of the liquid particles লেখো, তাহলে বেটার হবে। যদি হ্যাফাজার্ডলি চেঞ্জ হতে থাকে তাহলে পরেই এই জিনিসটা তৈরি হবে। এবার তুমি যদি বলো তাহলে স্যার টার্বুলেন্টের তো আপনি স্ট্রিমলাইনে তো আপনি একটা ছবি দেখিয়েছেন, টার্বুলেন্ট ফ্লোয়ের কোনো ফিগার আছে? অবশ্যই আছে। এই দেখো, ধরো লিকুইডটা খুব হাই স্পিডে ফ্লো করছে, তুমি যদি ওর মাঝখানে, ফ্লোয়ের মাঝখানে এরকম একটা অবস্ট্যাকল দিয়ে দাও, তুমি দেখবে এই জায়গাতে লিকুইড লেয়ারগুলো এসে ঠিক এর পিছনে এইভাবে মিক্স হতে শুরু করে। এই যে মিক্স হয়ে শুরু হয়ে গেল, এই জায়গাটাতেই দেখো ডিসঅর্ডার কন্ডিশন তৈরি হলো, এইখান থেকেই টার্বুলেন্ট মোশনটা তৈরি হলো। এটা সব থেকে ভালো অবজার্ভ করবে যদি তোমরা পাহাড়ের দিকে বেড়াতে যাও বা পাহাড়ের দিকে বেড়াতে গেছো, সেখানে দেখবে যখন ওই যে তোমার যে হিলি যে রিভারগুলো আছে সেগুলো যখন ফ্লো করে, ওদের দেখবে ওয়াটারের ভেলোসিটি বা স্পিডটা খুব হাই থাকে এবং ওখানে বড় বড় পাথর থাকে। তুমি লক্ষ্য করলে দেখবে, যদি এখন কোনোদিন লক্ষ্য না করে থাকো এরপর গেলে লক্ষ্য করবে, ওই পাথরটার বা ওই বড় যে পিস অফ মানে তোমার স্টোনটা রয়েছে তার ঠিক পিছনটাতে গিয়ে ওয়াটারটাকে ফলো করবে,
দেখবে ওয়াটারগুলো এইভাবে সার্কুলেট করতে করতে মুভ করছে, ওটাই হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এই তিনটে ফ্লো না, অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে দুটো, একটা স্ট্রিমলাইন একটা টার্বুলেন্ট। স্ট্রিমলাইনের একটা স্পেশাল প্লেস হচ্ছে ল্যামিনার, এই জন্য আমরা স্ট্রিমলাইনটাকে সেপারেটলি পড়লাম, ল্যামিনারটাকে সেপারেটলি পড়লাম, আর এই দুটো একই ক্যাটাগরির আন্ডারে, আর টার্বুলেন্টটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এবারে যে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি বলে একটা টার্মিনোলজি বলেছি, সেই ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি, সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা আমরা নেক্সট দিন পড়ব। তারপর আমরা একটা ইকুয়েশন অফ কন্টিনিউটি বলে একটা ইকুয়েশন পড়ে আমরা চ্যাপ্টারের একদম এন্ডে চলে যাব, যেখানে আমাদের পড়তে হবে বার্নৌলিস থিওরেম। আমরা থিওরেমটা শুরু পড়ব এবং ওর ভেরিয়াস এক্সপ্রেশনগুলোকে দেখব। আমাদের বার্নৌলিস থিওরেম প্রুফ করতে হবে না। আর বার্নৌলিস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমি তোমাদের গল্পের মতো বলে দেবো, সেটা তোমরা শুনে নেবে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ইউনিট 5-এর লিকুইড পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি করতে পারি, নতুবা ইলাস্টিসিটিটাও পড়াতে পারি। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আমাদের লিকুইডের মানে ফ্লুইড পার্টের ধরে রাখো 80% ডান, সারফেস টেনশন হয়ে গেছে, ভিসকোসিটি পার্টটা হয়ে গেছে, ফ্লুইড মোশনের পার্টের মধ্যে 40% মতন ধরো হয়েছে, আর শুধু ফ্লুইড মোশন পার্টের 60% বাকি আছে, যেটা ওভারঅল ফ্লুইডের 20%, যেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলবো। স্যার বলছিলাম আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবটা কি করানো হয়েছে? অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবে প্রচুর এক্সপেরিমেন্ট হয়ে গেছে। আমাদের তো স্যার জমা দিতে হবে না? না, তোমরা ওরকমভাবে না এক্সপেরিমেন্ট করে কিছু এই দাঁড়াও, আমি এখন দাঁড়া 1 মিনিট দাঁড়াও, ওয়েট করো।